Assalamu alaikum everyone and very good evening to all of you. Hope that you all are fine and doing fantastic. Today we are going to start our Bar Council second topic on the Specific Relief Act 1877. আজকে আমাদের বার কাউন্সিলের দ্বিতীয় যে সাবজেক্টটা আছে সেটা আমরা পড়তে যাচ্ছি। বিফোর অফ দ্যাট এটার আগে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রিসাইজ কিছু ইনফরমেশন দিব যে আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি 7টা সাবজেক্ট আমরা আসলে কিভাবে ভাগ করব, কিভাবে পড়ব। আমাদের যে 7টা সাবজেক্ট আছে এই 7টা সাবজেক্টের মধ্যে যে ছোট 4টা সাবজেক্ট আছে সেটা হলো আমাদের প্রথম যে সাবজেক্টটা আমরা শেষ করেছি, দ্য লিগ্যাল প্র্যাকটিশনার, প্রফেশনাল ইথিক্স, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড লিগ্যাল ডিসিশন অ্যান্ড রিপোর্টস রিলেটেড। হ্যাঁ, সপ্তম যে পত্রটা আছে সেটা আমরা শেষ করেছি। তো সেখানে আপনার এমসিকিউ থেকে থাকে হলো মাত্র 5 মার্কস। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে আপনার থাকবে এমসিকিউতে 10 মার্কস। তারপর মনে করেন যে তামাদি আইন, সেটাতে থাকবে 10 মার্কস। আর হলো আপনার এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন, সেখানে 15 মার্কস। দ্যাট মিন্স এই যে 40 মার্কস, এই 40 মার্কসের কোনো কিছুই আমরা ছাড়বো না। আমরা চাই নেক্সট বার কাউন্সিল এমসিকিউতে এই 4টা সাবজেক্ট আমরা এমনভাবে পড়ব এখানে একটা সেকশনও যেন বাদ না যায়। ঠিক আছে, একটা সেকশনও বাদ যাবে না এবং আমাদের 40টার ভিতরে আমরা চেষ্টা করব কোনো কোশ্চেনে যেন আমরা অ্যান্সার করতে পেরে এসেছি এমন যেহেতু না হয়। মোর ওভার আমাদের আরও যে 3টা বড় সাবজেক্ট আছে, একটা হলো দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি আর হলো দণ্ডবিধি। এই 3টাতে 60 মার্কস। তো সেখানে স্পেসিফিক কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, এই জিনিসগুলো আমি স্পেসিফাইড করে দেব। তারপরে আসেন আজকের আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। এইখানে এই যে প্রথম যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা পেজের ভিতরে পুরো আইনটা সাজানো। পুরো আইনটা খুবই অবাক করা বিষয়, এই একটা পেজের ভিতরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একদম সিনপসিস, একদম টোটাল এন্টায়ার সামারি এই পেজের ভিতরে সন্নিবদ্ধ। আমি প্রত্যেকটা কথা রেফারেন্স এবং আইন সহ ইন ডিটেলসে আপনাকে বলে যাব, কারণ আমরা শুধুমাত্র এমসিকিউর প্রিপারেশন নিব না, আমরা এমসিকিউর প্রিপারেশনটা এমনভাবে নিব যেন আমাদের রিটেনের সময়টা যেহেতু কম পাওয়া যায়, সেখানে যেহেতু আমাদের খুব বেশি ব্যাগ না পেতে হয়। কারণ কি, আপনার এইখানে 4টা সাবজেক্টে এমসিকিউ 40 মার্কস, বাট রিটেনে প্রত্যেকটাতে 15 মার্কস করে, মানে কি 60 মার্কস। রিটেনের ক্ষেত্রে কিন্তু এমসিকিউর মতো কম বেশি নাই। আচ্ছা, এখানে দেখেন এই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, রিলিফ মানে কি? রিলিফ মানে হলো আপনার মানে একটা জিনিস থেকে উত্তরণ পাওয়া, হ্যাঁ, প্রতিকার পাওয়া, যে ওফ আজকে আমার খুব রিলিফ লাগতেছে এই ব্যাপারটা থেকে। তাহলে এই রিলিফটা আপনাকে কোনো একটা জিনিস থেকে যখন আপনাকে ছাড় দেয়া অথবা সেই জিনিসটাতে আপনাকে প্রতিকার দেয়া, এইটাকে বলা হচ্ছে, এই জিনিসটা যখন কোনো একটা সুনির্দিষ্ট ব্যাপারে হবে। এই সুনির্দিষ্ট ব্যাপারগুলো কি? সুনির্দিষ্ট ব্যাপারগুলো হলো আপনার সেকশন 8 থেকে সেকশন 57 পর্যন্ত। আমরা জানি যে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, এখানে টোটাল সেকশন আছে 57টা। আর এই আইনটা কার্যকর হয়েছে 1 মে 1877 থেকে, এবং এটা 1877 সালের 1 নাম্বার আইন। দেখেন এই যে আমাদের 23 সালে আয়কর আইন হয়েছে না,
এই আয়কর আইনটা যে হয়েছে, এই 23 সালের আয়কর আইনটা স্পেসিফিক আসলে ওই 23 সালের কত নাম্বার আইন, অথবা 25 সালে যতগুলো আইন হয়েছে প্রত্যেকটা আইনের একটা করে নাম্বার থাকে। ব্রিটিশ আমলে এই 1877 সালে যখন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 করা হয়েছিল, তখন এটা ছিল ওই সালের 1 নাম্বার আইন। এই আইনটা সর্বশেষ সংশোধন হয়েছে 2004 সালে, এবং সেই সংশোধনী যে ধারাটা ছিল, সেকশনটা ছিল, সেটা ইফেক্টিভ হয়েছিল 1 জুলাই 2005 থেকে। এবং এই 57টা ধারার মধ্যে ওই 21-এর আলফা 21A, এই 21A যে সেকশনটা ছিল, সেটা ছিল মূলত সেই সংশোধনীটা। এবং এই 21-এর আলফা বা 21-এর কো, এই সেকশনটা ছিল মূলত আপনার জমি বায়না করার ক্ষেত্রে যেন রেজিস্ট্রি করা বাধ্যতামূলক করা হয়। কারণ কি, আমরা জানতাম আগে আমাদের যে বায়না দলিল ছিল সেগুলো কি ছিল, সেগুলো আনরেজিস্টার্ড ছিল, মানে অনিবন্ধিত ছিল। বাট এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57টা ধারার মধ্যে 2004 সালে শেষ সংশোধনী হয়, এবং সেই শেষ সংশোধনীটা 1 জুলাই 2005 থেকে কার্যকর হয় রিগার্ডিং অন আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল, মানে হলো অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে অকার্যকর হবে। মানে হলো যে বায়না চুক্তির ক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন আইন 1908 সালে যে আমরা রেজিস্ট্রেশন আইন 1908 সালের যে আমরা পড়ছি, সেই অনুযায়ী আপনাকে কি হইতে হবে, রেজিস্ট্রি হইতে হবে। যদি আপনার সেই বায়নাটা যদি রেজিস্ট্রিকৃত না হয়, সেই ডকুমেন্টসটা আপনার কোর্টের কোনো ভ্যালিডিটি থাকবে না। সেটা আপনার দালিলিক যে ডকুমেন্টস বলা হয় সেটা হিসাবে বিবেচ্য হবে না। আচ্ছা, দেখেন এখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টটা হলো মূল আইন, তাই না? মূল আইন বা তত্ত্বগত আইন বলতে আমরা কি বুঝি? খুবই সিম্পল, যে মানুষের অধিকার, কর্তব্য, দায় দায়িত্ব, অপরাধ, শাস্তি। দেখেন এখানে দুইটা কথা আসছে, একটা হলো মানুষের অধিকার, কর্তব্য, দায় দায়িত্ব, এটা হলো একটা। আরেকটা পয়েন্ট হলো অপরাধ, শাস্তি। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনার অধিকার, আপনার কর্তব্য, আপনার দায় দায়িত্ব সম্পর্কে বলা আছে। আবার মনে করেন চুক্তি আইন, সেটা একটা মূল আইন, সেখানেও আপনার অধিকার সম্পর্কে বলা আছে, তাই না? আর অপরাধ, শাস্তি, সেটা মনে করেন দণ্ডবিধি 1860-এ বলা আছে যে কোন কোন অপরাধের কোন কোন শাস্তি। সংক্ষেপে মনে রাখার জন্য সুদ, দন্তস্বকার সু, দ, সুতে সুনির্দিষ্ট প্রতিকার আইন, আর দতে দণ্ডবিধি। আমাদের এই 7টা সাবজেক্টের ভিতরে এই সুদ, এই দুইটা সাবজেক্ট, একটা হলো দেওয়ানির সঙ্গে রিলেটেড, আরেকটা হলো ফৌজদারি, ক্রিমিনালের সঙ্গে রিলেটেড। যেটা দেওয়ানির সঙ্গে রিলেটেড সেটাকে আমরা বলতেছি সুনির্দিষ্ট প্রতিকার আইন, দেওয়ানি কার্যবিধি এবং সাক্ষ্য আইন, এটা হলো একটা গ্রুপ। আরেকটা গ্রুপে আছে দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, ঠিক আছে, আর হলো সাক্ষ্য আইন। মানে সাক্ষ্য আইনটা দুইটার সঙ্গেই রিলেটেড। তো দেওয়ানির ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, এটা হলো একটা ট্রায়াঙ্গেল, সাথে হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন, সাক্ষ্য আইন। আর এই পাশে হলো দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, সাথে হলো সাক্ষ্য আইন। মানে আদালতের কার্যক্রমের ক্ষেত্রে দেওয়ানি কোর্ট এবং ফৌজদারি কোর্টের ক্ষেত্রে এই দুইটা গ্রুপ এই আদালতের পদ্ধতিগত আইনের সাথে কাজ করে।
আচ্ছা, এখানে আমি ইন এডিশন একটা ইনফরমেশন লিখছি, সাবস্টেন্টিভ ল টেল আস হোয়াট ইজ ল, মানে কি মূল আইনটা আমাদেরকে বলে যে আইনটা আসলে কিসের উপরে। আইনটা কি, যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনাকে আদালত কোন কোন ক্ষেত্রে আপনাকে কি প্রতিকার দিবে এই জিনিসগুলো ইন ডিটেলসে বলা আছে। আর দেওয়ানি কার্যবিধিতে বলা আছে এই যে আপনাকে প্রতিকার দেওয়া হবে সেটার বাস্তবায়নটা কোন পদ্ধতির মাধ্যমে হবে। আপনারা শুধু মনোযোগ দিয়ে শুনেন, কারণ ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং আমি দিয়ে দেব। এখন আসেন আমরা একটু নিচের দিকে যাই। আদালতের ক্ষমতা বা জুরিসডিকশন অফ কোর্ট। দেখেন, জুরিসডিকশন অফ কোর্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি দুইটা ওয়ার্ড আমি লিখছি, যে দুইটা ওয়ার্ড আপনাকে সারা জীবন মনে রাখতে হবে এবং কাজে আসবে সাক্ষ্য আইন যখন পড়তে যাবেন, অন্যান্য যে কোনো আইন যখন পড়তে যাবেন। শ্যাল এবং মে, যদিও ইংরেজির ক্ষেত্রে এটা গুরুত্ব না, বাট আইনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। শ্যাল মানে হলো যে বাধ্যতামূলক, অবশ্যই করবে। কে করবে? আদালত কর্তৃক, মানে আদালত অবশ্যই আপনাকে প্রতিকার দিতে বাধ্য। এই ক্ষেত্রে এটাকে বলে বাধ্যতামূলক, শ্যাল, ম্যান্ডেটরি অর অব্লিগেটরি পাওয়ার। কোর্ট ইজ বাউন্ড টু অ্যাক্ট, এখানে আমি লিখে দিচ্ছি, মানে কি আপনাকে আদালত অবশ্যই প্রতিকার দিতে, এই কাজটা করতে আপনাকে অর্ডার দিতে বাধ্য, আপনাকে অবশ্যই প্রতিকার দিবে। এটা এমন না যে আদালত মনে করলো যে এখানে আসলে এই জিনিসটা এভাবে প্রয়োজন নাই, এটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না, এটা বাদ, তার এখতিয়ারধীন অথবা তার বিবেচনামূলক ক্ষমতা না। এখানে সে বাধ্যতামূলক, সে বাধ্য আপনাকে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার এবং অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে আদালত আপনাকে অবশ্যই সমাধান দিতে বাধ্য। এই জন্যই আপনার এখানে বলা আছে যে ম্যান্ডেটরি, হ্যাঁ, অর অব্লিগেটরি পাওয়ার। আচ্ছা, এটা ডিটেলস সামনে আছে। আচ্ছা, এখন দেখেন এই আদালতের ক্ষমতা বাধ্যতামূলক এবং বিবেচনামূলকের ক্ষেত্রে আপনি দেখেন বাধ্যতামূলক কোন ক্ষেত্রে, সেটা হলো স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বলা আছে 8 নম্বর এবং 9 নম্বর সেকশনে, আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে বলা আছে 10 এবং 11 নম্বর সেকশনে। আবার দেখেন এই যে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, সেখানে 8 এবং 9 ইন ডিটেলস আমরা একটু পরেই দেখব। আর অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, রিকভারি অফ পসেশন, সেটা হলো মুভেবল প্রপার্টি বা অস্থায়ী সম্পদের ক্ষেত্রে। আপনাদের অনেকেই এই জিনিসটা মনের ভিতরে, যেটা কিনা আমি যখন প্রথমে পড়তে যাইতাম তখন আমার কাছে এই জিনিসগুলো মনে হতো যে এই সুনির্দিষ্ট বাস্তবায়ন এটা আসলে কে করতেছে, এটা আদালত কর্তৃক। সবসময় মনে রাখবেন আদালত কর্তৃক। আমি সেকশনগুলোর সামারি টানি, এখানে দেখেন আপনার সেকশনগুলোর সামারিতে সেকশন 8-9, সেকশন 10-11, এখানে হলো এই দুইটা হলো স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি পুনর্দখল। কার? যে বাদী থাকবে তার জমি জমা হইতে পারে, সেটা স্থাবর সম্পত্তি। আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে যে কোনো যে কোনো সম্পত্তি হইতে পারে। ঠিক আছে, এটা হলো আদালতের বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি পাওয়ার। আদালত অবশ্যই এখানে আপনার সমাধান দিবে। তারপরে আসেন মে, মানে হলো বিবেচনামূলক, ডিসক্রিশনারি পাওয়ার। সব সময় শুনবেন এটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। ডিসক্রিশনারি পাওয়ার মানে হলো এটা আদালতের বিবেচনামূলক অথবা বিবেচনাধীন ক্ষমতা। কোর্ট মে অ্যাক্ট অ্যাকর্ডিং টু জুডিশিয়াল ডিসক্রিশন, মানে হলো আপনার কোর্ট তার নিজস্ব চিন্তা ভাবনা এখতিয়ার অনুযায়ী এই জিনিসটা বাস্তবায়ন করবে। এই ক্ষেত্রে দেখেন 12 থেকে একদম 57 পর্যন্ত, হ্যাঁ, আমরা কয়টা ভাগে ভাগ করা এখানে 12 থেকে 30,
তারপরে 31 থেকে 35 থেকে 39 থেকে 42 43 44 আর হলো 52, মানে হলো 1 2 3 4 5 6 7, এই 7টা ভাগে ভাগ করা। এই 7টা হলো আপনার আদালতের বিবেচনামূলক ক্ষমতা, ঠিক আছে। এখন আসেন সেকশন 12 to 30, এখানে বলা আছে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট। আমরা সবাই চুক্তি আইন 1972 পড়েছি, তাই না? এই চুক্তির ক্ষেত্রে কয়টা পক্ষ থাকে? 2 বা ততোধিক পক্ষ থাকতে হবে। আর কি থাকতে হবে? অবশ্যই কনসেন্ট থাকতে হবে, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, মানে একজন আরেকজনকে প্রস্তাব দিবে এবং সেই প্রস্তাব অনুযায়ী অন্য পক্ষকে অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, ইভেন দ্যাট কনসিডারেশন থাকতে হবে, মানে হলো মূল্যমান, তাই না? এই জিনিসগুলো লিগ্যালি ভ্যালিড হইতে হবে। তো চুক্তির ক্ষেত্রে যে পক্ষদ্বয় আছে, এই পক্ষদ্বয়ের ভিতরে তারা কিভাবে এই জিনিসটা বাস্তবায়ন করবে, কোনো পক্ষ যদি না মানে সেই ক্ষেত্রে আদালত কি কি প্রতিকার দিবে, দ্যাটস কামস টু দোজ সেকশন। এই সেকশন 12 to 30-তে এই জিনিসগুলোই বলা আছে। ওই যে চুক্তি আইনের দুটো পক্ষ চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো পক্ষ বাস্তবায়ন তার কাজগুলো বাস্তবায়ন না করার ফলে অপর পক্ষ কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে, অথবা আদালত কর্তৃক এই সমস্ত সম্পর্কিত ক্ষেত্রে কি কি প্রতিকার আপনাকে দিবে, আদেশ দিবে, সেই জিনিসগুলো এই 12 থেকে 30 নম্বর সেকশনে বলা আছে। আমি যদি নাই জানি যে কোন কোন সেকশনে মূলত বিষয়বস্তু কি কি জিনিস নিয়ে বলা আছে, তাহলে তো আমি ব্যাখ্যা যখন করব তখন মনে থাকবে না। এখন আসেন এই সেকশন 12 থেকে 30-এর পরেরটাতে আছে 31 থেকে 34। আমরা দেখেন 31 থেকে 34-এর পরেরটাতে চলে যাব। কেন যাচ্ছে আমি বলছি। পরেরটা হলো সেকশন 35 to 38। এখানে লেখা আছে যে রেসিশন অফ কন্ট্রাক্ট, চুক্তি বাতিল। কেন আমরা 35 থেকে 38 নম্বর সেকশনে গেলাম? মনে রাখার স্বার্থে যে সেকশন 12 to 30 হলো চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, আর সেকশন 35 to 38 হলো চুক্তি বাতিল, মানে চুক্তি রিলেটেড এই দুইটা পার্ট। একটা হলো সেকশন 12 to 30 চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট, আর সেকশন 35 to 38 হলো রেসিশন অফ কন্ট্রাক্ট, মানে হলো চুক্তি বাতিল, মানে চুক্তি কোন কোন ক্ষেত্রে বাতিল হয়ে যাবে সেই জিনিসগুলো সেখানে ইন ডিটেলসে বলা আছে। দেন কামস টু সেকশন 31 to 34। সেখানে বলা আছে দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। দেখেন আইনি ভাষায় দলিলকে টাইটেল বলা হয়, আপনার নামে মালিকানা, অথবা ডকুমেন্টস বলা হয়, অথবা ইনস্ট্রুমেন্টস বলা হয়। এই তিনটা জিনিসই ঘুরে ফিরে কিন্তু আসে আইনি ভাষায়। যেমন সাধারণ অর্থে আমরা জানি ইনস্ট্রুমেন্ট মানে হলো যন্ত্রপাতি, ডকুমেন্টস মানে হলো যে কাগজপত্র এগুলো, টাইটেল মানে হলো একটা প্যাসেজের আপনার মূলত নামীয় তালিকা, মূল যে নামটা, হেডলাইন। বাট দেখেন আইনি ভাষায় ইউ হ্যাভ টু কনসিডার দোজ থিং অ্যাজ এ লিগ্যাল টার্ম, মানে হলো আইনি ভাষায় আপনাকে ইনস্ট্রুমেন্ট, ডকুমেন্টস, টাইটেল এগুলো সব দলিল হিসেবে গণ্য। তাহলে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট মানে হলো দলিল সংশোধন। এই সেকশন 31 থেকে 34-এ ডিটেলসে বলা আছে যে আপনার দলিলটা সংশোধনের ক্ষেত্রে কি কি জিনিস হবে, সেটার মূল্যানুপাতিক ব্যয় কত হবে কোর্টের ক্ষেত্রে, উভয় পক্ষের ভুল থাকলে কি হবে, প্রতারণা থাকলে কি হবে, এগুলো ইন ডিটেলসে আছে। তারপরে দেখেন আমরা চলে যাব সেকশন 39 to 41। 39 to 41 সেখানে লেখা আছে কি দলিল বাতিল।
তাহলে আমি সেকশন 31 to 34 দলিল সংশোধন, সেকশন 39 to 41 দলিল বাতিল, এটা মনে রাখার জন্য। যেমন প্রথমে আমি গেছিলাম সেকশন 12 to 30 মানে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, তারপরে একটা বাদ দিয়ে পরেরটাতে গেছি সেকশন 35 to 38 চুক্তি বাতিল, যেন আপনাদের মনে থাকে। তাহলে কি চুক্তি নিয়ে দুটো পার্ট আছে, একটা হলো চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, আরেকটা হলো চুক্তি বাতিল। আবার দেখেন দলিল নিয়ে দুটো পার্ট আছে, একটা হলো দলিল সংশোধন সেকশন 31 to 34, আরেকটা হলো দলিল বাতিল মানে 39 to 41। এখন দেখেন এইখানে আদালতের বিবেচনামূলক ক্ষমতায় যে 7টা পার্ট আছে, খুব সহজে আমরা বুঝে ফেললাম যে এর 4টা পার্টে মেজর কি কি জিনিস নিয়ে আলোচনা আছে, এবং এটার সামারিও জানলাম যে কি কি জিনিস নিয়ে আসলে এটার বিষয়বস্তুটা কি। নাও কামস টু ডিক্লারেটরি রিলিফ মানে হলো ঘোষণামূলক প্রতিকার, সেটা হলো সেকশন 12 to 43। এখন এই ঘোষণামূলক প্রতিকারটা আপনার মূলত দুইটা ক্ষেত্রে দেয়া হয়, ঠিক আছে, দুইটা ক্ষেত্রে। সেই দুইটা ক্ষেত্র কি কি? একটা হলো আপনার লিগ্যাল ক্যারেক্টার, আরেকটা হলো রাইট টু প্রপার্টি, এটা একটু পরে আছে, ওইখানে ডিটেলস বলবো। তারপরে দেখেন রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগ মানে কি? রিসিভার নিয়োগ হলো আপনার তত্ত্বাবধায়ক, আদালত কর্তৃক একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করা, এই জমিটার ক্ষেত্রে কোনো পক্ষ যেন প্রবেশ না করে সেই ব্যাপারটা। আর লাস্টের যে সেকশন 52 to 57 মোস্ট ইম্পর্ট্যান্ট, সব সময় বার কাউন্সিল কোশ্চেনে আসে। আজকের শেষের দিকে আমি 2026 সালের এমসিকিউতে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে যে 10টা কোশ্চেন হয়েছিল সেটা নিয়েও কিন্তু একটা সামারি দিব 5-7 মিনিটে। আচ্ছা, তো এই হলো আপনার বিবেচনামূলক ক্ষমতার ভিতরে পড়বে সেকশন 12 to 30 চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। তারপরে সেকশন 35 to 38 চুক্তি বাতিল, রেসিশন অফ কন্ট্রাক্ট। তারপরে সেকশন 31 to 34 দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টস। দেন কামস টু দলিল বাতিল সেকশন 39 to 41 ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টস। তারপরে হলো আপনার সেকশন 42 to 42 এবং 43, সেখানে কি দেয়া হয়? ঘোষণামূলক প্রতিকার, যে জমিটা অথবা চুক্তিটা শুধুমাত্র তারই না, তার যে জমি এবং সেটা তার নামীয় ঘোষণা দেওয়া, এই জিনিসগুলো সংক্ষেপে বললাম। তারপরে দেখেন রিসিভার নিয়োগ, আদালত কর্তৃক একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করা, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। দেন কামস টু ইনজাংশন, নিষেধাজ্ঞা। এই 52 to 57-এ আদালত কর্তৃক নিষেধাজ্ঞা দেয়া, যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। এই হলো টোটাল এন্টায়ার দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, মানে এই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57টা ধারার পুরো সামারিটা এই প্রথম পেজের মধ্যে আছে। নাও কামস টু সেকেন্ড পেজ। সেকেন্ড যে পেজ আছে সেখানে আমরা যাব, সেখান থেকে হলো আপনার মূল সেকশন নিয়ে আলোচনা। আমি ইতিমধ্যেই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা যে একটা মূল আইন, ধারা কতগুলো এবং সর্বশেষ সংশোধন কত সালে হয়েছে, সেই সংশোধনীটা কত তারিখ থেকে কার্যকর হয়েছে, সেই সংশোধনীটা কত নাম্বার সেকশনে হয়েছিল, এই 57টা সেকশনের ভিতরে এই যে 21A, এবং এই 21A-তে কী নিয়ে কথা বলা হয়েছিল, যে আপনার কোনো বায়নাপত্র হোক অথবা যে কোনো দলিল, এগুলো কি অরেজিস্ট্রিকৃত থাকবে না, অবশ্যই দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী রেজিস্ট্রেশনকৃত হতে হবে, তাই না? আচ্ছা, এগুলো আমরা ইতিমধ্যেই জানি। এখন আসেন যে সেকশন 5, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57টা সেকশনের মধ্যে আমরা শুরু করব কি দিয়ে?
আমরা শুরু করব হলো সেকশন 5 দিয়ে, কারণ সেকশন 5-এ 5টা সুনির্দিষ্ট প্রতিকারের কথা বলা হয়েছে। আপনাদেরকে প্রথম পেজে যে সামারিটা দিয়েছিলাম সেখানে প্রতিকার ছিল মূলত 9টা। আপনারা কেউ খেয়াল করছেন কিনা? 9টা, অথবা আপনারা 8টা ধরতে পারেন। 8টা ধরলে প্রথমটা ছিল শ্যাল, বাধ্যতামূলক, যেখানে সেকশন 8 to 11 স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। আর পরের 7টা ছিল আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এই যে প্রথমে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি নিয়ে যেটা আছে এটা একটা, আর আদালতের বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার, এইখানে যে 7টা আছে, এই 8টা প্রতিকার মূলত স্পেসিফিক রিলিফ অ্যাক্টে দেয়া হয়। এখন 5 নম্বর সেকশনে আসেন। 5 নম্বর সেকশনে বলা আছে যে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন। হ্যাঁ, এটা কিন্তু পুরো মূল আইন থেকে লাইনটা কোট করা, সেখানে এভাবেই বলা আছে যে কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়। এবং খুব সুন্দরভাবে এখানে বলা আছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 নম্বর সেকশনে 5টা প্রতিকারের কথা বলা আছে। এই 5টা প্রতিকার কিন্তু ওই যে আমি পড়াইছি 8টা প্রতিকার পুরো আইনে, ওই 8টার মধ্যে 5টা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখন আসেন এই জিনিসগুলো কি কি বলছে। প্রথম যে সেকশনটা আছে সেখানে আপনার বলা আছে সম্পত্তি দখল, গ্রহণ এবং দাবিদারকে অর্পণ। হ্যাঁ, কোন সম্পত্তি? সেটা হলো আপনার 8 নম্বর সেকশন থেকে 11 নম্বর সেকশনে। 8 এবং 9 নম্বর সেকশনে হলো স্থাবর সম্পত্তি, আর 10 এবং 11 নম্বর সেকশনে হলো অস্থাবর সম্পত্তি। তাহলে কি এই স্থাবর এবং অস্থাবর সম্পত্তিটা আদালত কর্তৃক দখল, গ্রহণ এবং যিনি দাবিদার, দাবিদার মানে হলো যিনি প্লেইন্টিফ, বাদী, তাকে অর্পণ করা। সেকেন্ড পয়েন্টটাতে আপনার বলা আছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন চুক্তির ক্ষেত্রে ওই যে 12 থেকে 30 নম্বর সেকশনের কথা বলছিলাম, 12 থেকে 30 নম্বর সেকশনের কথা বলছিলাম যে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন, এটা হলো এই 2 নম্বরে লেখা আছে। এই বাস্তবায়নটা কিভাবে হবে? চুক্তির দুই পক্ষের ভিতরে কেউ যদি না মানে সেক্ষেত্রে আদালত কর্তৃক বাদী বিবাদী যে কেউ মোকদ্দমা করে মানাইতে পারবে। মোকদ্দমা করে কি করতে পারবে? মানাইতে পারবে। আইনগতভাবে বাধ্যতামূলক কাজ করার আদেশ আদালত কর্তৃক, এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে কি সুনির্দিষ্ট চুক্তির বাস্তবায়ন করানো, এটা এই 2 নম্বর সেকশনে বলা আছে। আর আপনার সেকশন 55-তে ওটা হলো নিষেধাজ্ঞা, ওইটাতে পড়ে আসতেছি। 3 নম্বর সেকশনে দেখেন লেখা আছে যে বাধ্যতামূলকভাবে কাজ থেকে বিরত থাকার আদেশ। বাধ্যতামূলকভাবে কাজ থেকে বিরত থাকার আদেশ আদালত কর্তৃক, মানে হলো আদালত যখন বলবে এই জমিতে অমুক পক্ষ যাইতে পারবে না, তাকে অবশ্যই বিরত থাকতে হবে। হ্যাঁ, সেটা হলো আপনার বিরত থাকার আদেশ। সেটা হলো সেকশন 52 to 54 এবং 57-এ আছে। বিরত কিভাবে দেয়? আদালত কর্তৃক কিন্তু নিষেধাজ্ঞা দেয়, ঠিক আছে? আদালত কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়। এটা হতে পারে 52 নম্বর সেকশনে বলা আছে নিষেধাজ্ঞা 2 ধরনের। একটা হলো আপনার টেম্পোরারি নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, আরেকটা হলো পারপিচুয়াল, পার্মানেন্ট না। কিন্তু সবাই মনে রাখবেন, এটা বার কাউন্সিল পরীক্ষাতে সবসময় আসে। পারপিচুয়াল মানে হলো চিরস্থায়ী নিষেধাজ্ঞা আইনি ভাষায়, পার্মানেন্ট শব্দ লেখা কিন্তু নাই। এই যে আপনার নিষেধাজ্ঞা 2 ধরনের, একটা হলো আপনার টেম্পোরারি ইনজাংশন, আরেকটা হলো পারপিচুয়াল ইনজাংশন। এই দুই কথাটা বলা আছে সেকশন 53-তে, ঠিক আছে? সেকশন 53 এবং 54-এ। 53-তে বলা আছে টেম্পোরারি ইনজাংশন, 54-এ বলা আছে পারপিচুয়াল ইনজাংশন। মানে হলো আদালত কোন ক্ষেত্রে টেম্পোরারি ইনজাংশন দিবে, সেই টেম্পোরারি ইনজাংশনটা মঞ্জুরের নীতি কয়টা? 3টা নীতি।
তারপরে হলো যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা পারপিচুয়াল ইনজাংশন, সেটা আদালত মঞ্জুর করার ক্ষেত্রে কয়টা জিনিস দেখবে, 5টা জিনিস দেখবে, এই ব্যাপারগুলো। তাহলে দেখেন আমরা প্রথমটাতে জানলাম সম্পত্তি দখল এবং দাবিদারকে অর্পণ স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, সেটা হলো প্রথম প্রতিকার। দ্বিতীয় প্রতিকারটা হলো আদালত কর্তৃক আদেশ দেওয়া কোনো পক্ষকে চুক্তির ক্ষেত্রে কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না, ঠিক আছে সেটা। তারপরে হলো 55তে হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তাহলে সুনির্দিষ্ট কার্য সম্পাদন হলো 12 থেকে 30, আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অবশ্যই এই কাজটা করতে হবে, এটা আছে সেকশন 55-এ। তারপরে 3 নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আদালত কোন কোন কাজ থেকে বিরত থাকার আদেশ দিবে। এটা এইবারের এমসিকিউ পরীক্ষাতে আসছে যে 5 নাম্বার সেকশনে 5টা প্রতিকারের কথা বলা আছে, তার মধ্যে কোন সেকশনটাতে আপনার না বোধক বা নেগেটিভ নিষেধাজ্ঞার কথা বলা আছে। এটা হলো এই 3 নাম্বার সেকশন, যে বাধ্যতামূলকভাবে কাজ থেকে বিরত থাকা মানে নট টু ডু। আপনারা দেখবেন 2 নাম্বারটা হলো টু ডু আর 3 নাম্বারটা হলো নট টু ডু। কে কর্তৃক? আদালত কর্তৃক, যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এই জিনিসটা। তারপরে দেখেন 4 নাম্বারে ক্ষতিপূরণ প্রদান ব্যতীত অধিকার নির্ধারণ ও ঘোষণা, এটা হলো সেকশন 42। দেখেন সেকশন 42 যে আছে সেটা মূলত হলো ঘোষণামূলক ডিক্রি। ঘোষণামূলক ডিক্রিটা কেমন? মনে করেন 8 নাম্বার সেকশন যখন পড়াবো সেখানে দেখবেন যে আপনার সত্ত্ব পুনরুদ্ধার, মানে হলো আপনার জমি বেদখল হয়ে গেছে, আপনার নামে টাইটেল, আপনার এই জমিটা পুনরুদ্ধার করতে হবে। তো পুনরুদ্ধার করতে গেলে আপনার পুনরুদ্ধার করেই কি আপনি ক্ষান্ত থাকবেন, নাকি এই জমিটা যে আপনার সেটার ঘোষণাও আদালত কর্তৃক দেওয়াইতে হবে? এই যে ঘোষণা দেওয়ানো, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র সত্য উদ্ধারের ভিতরে সীমাবদ্ধ থাকবেন, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি ঘোষণামূলক যে ডিক্রি সেটাও আদালত কর্তৃক আপনি করাবেন, মানে হলো আপনার এই সেকশন 8-এ সত্য উদ্ধারের পাশাপাশি সেকশন 42 আসবে, যে আপনার এই জিনিসটা আইনগত আপনার সম্পত্তিতে যে আপনার অধিকার আছে সেটাও আদালত ঘোষণা করে দেবে। এই জন্য বলা হয়েছে ক্ষতিপূরণ প্রদান ব্যতীত। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ক্ষতিপূরণ প্রদান করতে হচ্ছে না, না করেই অধিকার নির্ধারণ করে দেওয়া এবং ঘোষণা করে দেওয়া, এটা হলো সেকশন 43, এই 2 সেকশনে আছে। আর 5 নম্বরে দেখেন রিসিভার নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, মানে রিসিভারের বাংলা হলো তত্ত্বাবধায়ক নিয়োগ করা। কে কর্তৃক? আদালত কর্তৃক। সবসময় মনে রাখবেন কোন আদালত? দেওয়ানি আদালত, সিভিল কোর্ট, এক্সকিউজ মি। আচ্ছা, এই যে অ্যাপয়েন্টমেন্ট তত্ত্বাবধায়ক যে নিয়োগ করা, ঠিক আছে, এই তত্ত্বাবধায়ক নিয়োগের কথাটা আসলে কোথায় বলা আছে সেটা আমি দেখেন ছোট করে নিচে লিখে দিচ্ছি। সিপিসি অর্ডার 40 রুল নাম্বার 1 and 2, মানে হলো দ্য কোড অফ সিভিল প্রসিজার, এই যে দেওয়ানি কার্যবিধি 1908 সালের, হ্যাঁ, এই দেওয়ানি কার্যবিধি 1908 সালের, সেইখানে আপনার সেকশন আছে 158টা, অর্ডার আছে 51টা। সেই 40 নাম্বার যে অর্ডার আছে, সেই 40 নাম্বার অর্ডারের আপনার বিধি 1 এবং 2, সেইখানে আপনার এই জিনিসটা বলা আছে। বিধি 1 বলা আছে যে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, আর বিধি 2তে বলা আছে তত্ত্বাবধায়কের পারিশ্রমিক, বিধি 3তে বলা আছে তত্ত্বাবধায়কের দায়িত্ব, ঠিক আছে। বিধি 4-এ বলা আছে তত্ত্বাবধায়কের দায়িত্বটা কিভাবে বলবৎ করা হবে। আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং তামাদি আইন, এই দুইটা আপনার বলবৎ হয় কিভাবে? বলবৎ হয় আপনার দেওয়ানি কার্যবিধির মাধ্যমে, ঠিক আছে। এই 3টা হলো একটা একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং আরেকটা কি? সাক্ষ্য আইন, যেটা কিনা দেওয়ানি এবং ফৌজদারি দুটোর সঙ্গেই
ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, 6 নাম্বার সেকশনে কি বলছে দেখেন, 5 নাম্বারের পরের সেকশনটা 6 নাম্বারে আমরা একটু নিচের দিকে যাই। 6 নাম্বারে হলো প্রিভেন্টিভ রিলিফ। দেখেন ছোট্ট একটা সেকশন, ছোট্ট একটা লাইন, বাট এটা থেকে এবার বার কাউন্সিলে কোশ্চেন হয়েছে এবং প্রায় সময় বার কাউন্সিলে কোশ্চেন হয়। এখানে সেকশন 6-এ লেখা আছে প্রিভেন্টিভ রিলিফ মানে হলো নিরোধক প্রতিকার। এটা অলরেডি আপনাদেরকে আমি বলে ফেলছি, তারপরেও আরেকটু সহজ করার জন্য বলতেছি। সেটা হলো যে আপনার যে প্রতিকার নিষেধাজ্ঞার মাধ্যমে দেয়া হয়, নিষেধাজ্ঞার মাধ্যমে দেয়া হয়। হ্যাঁ, আমরা কি জানি নিষেধাজ্ঞা সম্পর্কে এই আইনের সেকশন 52, 53, 54, 57 এই 4টা সেকশনে নিষেধাজ্ঞা নিয়ে কথা বলা আছে। কি ধরনের নিষেধাজ্ঞা? আদালত কর্তৃক নিষেধাজ্ঞা, যে এই জায়গায় অস্থায়ী ভিত্তিতে কেউ ঢুকতে পারবে না, এই জায়গায় স্থায়ী ভিত্তিতে কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে, এরকম। কিন্তু এখানে দেখেন সেকশন 6-এ বলা আছে যে নিরোধক প্রতিকার। নিরোধক প্রতিকারটা কি? প্রিভেন্টিভ রিলিফ মানে হলো যে প্রতিকারটা নিষেধাজ্ঞার মাধ্যমে দেওয়া হয়, যে এটা করা যাবে না। আপনারা দেখেন এই যে 5টা সেকশনের ভিতরে 3 নাম্বার সেকশনে ক্ষতিপূরণ প্রদান ব্যতীত অধিকার নির্ধারণ ও ঘোষণা, ক্ষতিপূরণ প্রদান ব্যতীত অধিকার বাধ্যতামূলকভাবে কাজ থেকে বিরত থাকার আদেশ, মানে আদালত কর্তৃক এই সেকশন 5-এর 3 নাম্বারে বলা আছে যে আদালত আদেশ দিচ্ছে এই কাজ থেকে বিরত থাকতে হবে। এই যে 5 নাম্বার সেকশনের 3 নাম্বারে এই নিষেধ থাকার কথা বলা হয়েছে, এটা কি বলা হয়েছে? পরীক্ষাতে এইভাবে আসে যে প্রিভেন্টিভ রিলিফ সম্পর্কে কোথায় বলা আছে সেকশন 6-এ। আবার এভাবে আসে এই নিষেধাজ্ঞার মাধ্যমে যে প্রতিকারটা আছে সেটা সেকশন 5-এর কত নাম্বার সাবসেকশনে আছে? সেটা হলো 5-এর 3। তারপরের পেজে আমরা যাই, সেকশন 7-এ কি বলা আছে? সেকশন 7-এ বলা আছে যে রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল। রিলিফ নট গ্রান্টেড মানে হলো রিলিফ, এই যে প্রতিকার, এই প্রতিকারটা আদালত কর্তৃক গ্রান্টেড হবে না। কোন ক্ষেত্রে? সেটা হলো দণ্ডমূলক আইনের ক্ষেত্রে। এটা সামনে আমি আরেকটু ইলাবোরেটলি অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে আপনাদেরকে প্রিসাইসলি দেখানোর জন্য। আমি দেখেন লেখছি যে দ্য পেনাল কোড 1860, দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। মানে হলো আপনাদের যে দণ্ডবিধি সাবজেক্টটা আছে 1860 সালের আইন, সেখানে দেখবেন বলা আছে কোন কোন দণ্ডর ক্ষেত্রে কোন কোন ধরনের কোন কোন অপরাধের ক্ষেত্রে কোন কোন ধরনের দণ্ড দেয়া আছে। এই কোন কোন অপরাধে কোন কোন ধরনের দণ্ড যে কথাটা বলা আছে সেটা মানানোর জন্য আপনার মানে এই আইনটা ওইটার উপরে কার্যকর হবে না। এটাই হলো এটার মূল ভাষ্য। আচ্ছা, তারপরে দেখেন 8 নাম্বার এবং 9 নাম্বার সেকশন মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা 8 নাম্বার সেকশনটা আগে দেখি। এই 8 নাম্বার এবং 9 নাম্বার সেকশনটা মূলত বলা আছে স্থাবর সম্পত্তি নিয়ে, এবং এইখান থেকেই মামলা শুরু। দেওয়ানি মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের যদি কেউ বলে যে মামলা শুরু কত নাম্বার সেকশন থেকে, সেটা হলো এই 8 নাম্বার সেকশন থেকে। এই 8 নাম্বার সেকশনে আপনার কাছে যখন ক্লায়েন্ট আসবে তখন তার সমস্যাটা কি, তার প্রতিকারটা কি, এই ডিটেলস এখানে বলা আছে। আপনার সত্য পুনরুদ্ধার সবসময় মনে রাখবেন, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি, প্রথমত সেই সম্পত্তিটা অবশ্যই স্থাবর সম্পত্তি, মানে হলো যে সম্পত্তি পার্মানেন্ট জমি জামা, ঠিক আছে, স্থাবর সম্পত্তি, সেটা সে পুনরুদ্ধারের জন্য আপনার কাছে আসছে, এবং অবশ্যই এই ক্ষেত্রে তার মালিকানা থাকতে হবে। কি থাকতে হবে? মালিকানা। মালিকানাটা আমরা কিভাবে বুঝি? অবশ্যই তার নামের টাইটেল থাকতে হবে, অথবা কি ইনস্ট্রুমেন্ট থাকতে হবে,
অথবা কি ডকুমেন্টস থাকতে হবে যে এটা তার সত্ত্ব বা মালিকানা। তারপরে এই স্থাবর সম্পত্তি থেকে সে বেদখল হয়েছেন এবং তার নামে যে আছে মালিকানা নিশ্চিত হওয়ার পরে তারপরে তামাদি আইন, আমরা সবাই তামাদি আইন 1808 পড়ছি। এই তামাদি আইনে মোট সেকশন আছে 33টা, ঠিক আছে। সেকশনের মধ্যে ইফেক্টিভ আছে কয়টা? 29টা, ঠিক আছে। আপনার তামাদি আইনের সেকশনটা হবে 32, হ্যাঁ 32টা, বাট অ্যাক্টিভিটি আছে কয়টা? 29টা। এখন এই তামাদি আইনের এই কয়েকটা সেকশনের বাহিরে অনুচ্ছেদ আছে 183টা, আর্টিকেল যেটাকে বলা হয়। এই আর্টিকেলগুলোতে কি বলা আছে? আর্টিকেলগুলোতে বলা আছে কোন কোন মোকদ্দমা বা স্যুট, মামলা কত দিনের ভিতরে করতে হবে। তেমনিভাবে এই নিজের নামে থাকা সম্পত্তি যদি আপনি বেদখল হয়ে যান আপনার দলিল থাকার পরেও, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 12 বছরের ভিতরে মোকদ্দমা দায়ের করতে হবে। সেটা বলা আছে তামাদি আইনের 142 নম্বর সেকশনে। এবং এই ক্ষেত্রে আপনি সরকারের বিরুদ্ধেও মামলা দায়ের করতে পারবেন আপনার ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে। একটা জিনিস এখানে মনে রাখবেন, এই 8 নম্বর সেকশনে সত্ত্ব পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনার নামে টাইটেল থাকা, দলিল থাকা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় আদালত কি করবে? আপনার এই মোকদ্দমাটা খারিজ করে দেবে। আর আপনি যখন বলবেন এই জমিটা আমার, সেই ক্ষেত্রে কোর্টে আপনাকেই প্রমাণ করতে হবে যে এটা আমার। এটা কোথায় আছে? কারণ কি আপনার যে দলিল সেটা, সেই ডকুমেন্টসটা কিন্তু আপনাকেই প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইন 1872, আপনাদের 7টা সাবজেক্টের একটা, সেইখানে বার্ডেন অফ প্রুফের কথা বলা আছে, প্রমাণের দায়ভার 101 নম্বর সেকশন থেকে 112 নম্বর সেকশন পর্যন্ত। সেখানে বলা আছে প্রমাণের দায়ভার, মানে কোন কোন ক্ষেত্রে কাকে কি প্রমাণ করতে হবে এগুলো বলা আছে। সেইখানের একটা সেকশন 110 নম্বর সেকশনটা খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু ওনারশিপ, মানে আপনি যে মালিকানা আপনার আছে সেটা আপনাকেই প্রমাণ করতে হবে, আপনিই প্রমাণ করতে বাধ্য। এখন আসেন, আপনি মনে করেন আপনার নামে যে মালিকানা আছে সেই জিনিসটা আপনার সাক্ষ্য আইনের সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আপনার মালিকানাটা আপনাকে প্রমাণ করতে হবে কোর্টে। এর বাহিরে আপনি শুধুমাত্র আপনার মালিকানা আছে, টাইটেল আছে, সম্পত্তিটা আপনি পুনরুদ্ধার করলেন, তার পাশাপাশি ওই যে বলছিলাম যে 42 নম্বর সেকশনে ঘোষণামূলক প্রতিকার চাইবেন, অবশ্যই চাইতে হবে। আপনি অ্যাডভোকেট হিসাবে আপনার ক্লায়েন্টের শুধুমাত্র সত্যটা পুনরুদ্ধার করেই আপনি 8 নম্বর সেকশনে মোকদ্দমার সঙ্গে সেকশন 42 জুড়ে দিতে হবে। কেন 42 জুড়ে দিতে হবে? কারণ হলো শুধুমাত্র সম্পত্তিটা পুনরুদ্ধার না, 42 নম্বর সেকশন অনুযায়ী আদালত ঘোষণা দিবে যে এই রাইট টু প্রপার্টি মানে হলো সম্পত্তিতে এই ব্যক্তির অধিকার যে আছে সেটার ঘোষণা দিবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার অবগতির জন্য আমি জানিয়ে রাখতেছি এই 42 নম্বর সেকশনটা মূলত 2টা ক্ষেত্রে আপনার মোকদ্দমা করা যায়। এই 42 নম্বর সেকশনে, যেমন এখানে 8 নম্বর সেকশনে আপনার টাইটেল আছে এবং সত্য পুনরুদ্ধার, পাশাপাশি আপনি কি করতেছেন? আদালতকে আপনার প্রতিকার চাচ্ছেন যে আমাকে ঘোষণাটাও দিয়ে দেওয়া হোক যে এটা আমার সম্পত্তিতে, যে আমার অধিকার। আরেকটা হলো লিগ্যাল ক্যারেক্টার, আইনগত যে কোনো পরিচয়ের ক্ষেত্রে। আইনগত
পরিচয়, এটা হইতে পারে আপনার বংশ পরিচয় অথবা অন্যান্য যে কোনো পোস্টের পরিচয়, হ্যাঁ, সেটার ঘোষণাটা আদালত কর্তৃক দিয়ে দিবে। তাহলে এমসিকিউতে কোশ্চেন আসলে এরকম আসে যে 22 নম্বর সেকশন অনুযায়ী ঘোষণামূলক ডিক্রির ক্ষেত্রে আদালত কয়টি ক্ষেত্রে এই ঘোষণা দিতে পারে? একটা হলো লিগ্যাল ক্যারেক্টার, আইনগত পরিচয়ের ক্ষেত্রে, আরেকটা হলো এই যে যেটা পড়াচ্ছি রাইট টু প্রপার্টি, মানে হলো সম্পত্তির অধিকারের ক্ষেত্রে। ঠিক আছে, এখন আসেন শেষের দিকে কিছু ইম্পর্টেন্ট কথা লিখছি এই পেজের, যে নেচার অফ রেমেডি। এই যে 8 নম্বর সেকশনে আপনাকে আসলে কোন ধরনের প্রতিকার দেয়া হয়, আপনাকে যে প্রতিকারটা দেয়া হয় সেটা অবশ্যই ফাইনাল অ্যান্ড পার্মানেন্ট। কেন কথাটা আসছে, কথাটা এই জন্য আসছে কারণ এর পরের সেকশনটাতেই আপনারা পাবেন 9 নম্বর সেকশন, যেখানে কিনা আপনার টাইটেল থাকাটা বাধ্যতামূলক না, আপনার দলিল থাকাটা বাধ্যতামূলক না, সেখানে মূল বিষয় হলো আপনি দখলে ছিলেন, দখল থেকে আপনাকে বেআইনিভাবে বেদখল করা হয়েছে, আপনি 6 মাসের ভিতরে মোকদ্দমা করবেন, প্রতিকার পাবেন। বাট সেটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না, সেটা হলো সামারি ট্রায়ালের মতো, ফৌজদারি কার্যবিধিতে যে দ্রুত বিচার ব্যবস্থা ওইটার মতো 6 মাসের ভিতরে আপনি দখলে ছিলেন, বেদখল হয়েছেন, আপনাকে দখল দিয়ে দেওয়া। বাট যদি আপনার নামে টাইটেল থাকে আর সে বেদখল করে আপনার মামলা করে পেয়ে গেল, সেটা তার পার্মানেন্ট সলিউশন না। আপনি তখন এই 8 নম্বর সেকশন অনুযায়ী আপনার নামে যেহেতু সত্য আছে, টাইটেল আছে, আপনি মামলা করতে পারবেন। এই জন্য বলা হচ্ছে এই 8 নম্বর সেকশন অনুযায়ী আপনাকে যে সলিউশনটা দেওয়া হয় আদালত কর্তৃক সেটা পার্মানেন্ট অ্যান্ড ফাইনাল। বাট ওই 9 নম্বর সেকশনের ক্ষেত্রে সেটা কিন্তু ফাইনাল ডিসিশন না, সেটা একটু পরেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে দেখেন কোর্ট ফি। আপনার মোকদ্দমাটা যখন আপনি দায়ের করবেন তখন কিন্তু আপনার অবশ্যই কোর্ট ফি দিতে হবে। সেই কোর্ট ফিটা হবে মূল্যানুপাতিক। মূল্যানুপাতিক কোর্ট ফি অ্যাড ভ্যালুরাম শব্দটা মনে রাখেন, একটু পরেই আমি এটা এক্সপ্লেন করব খুবই সুন্দরভাবে। তারপরে দেখেন রেস জুডিকাটা ইফেক্টিভ। এই 8 নম্বর সেকশনে আদালত কর্তৃক যখন আপনাকে আদেশ দিয়ে দিবে, আদেশ দিয়ে দেওয়ার পরে আপনার এই সংক্রুদ্ধ ব্যক্তি, মানে হলো যিনি বিবাদী অথবা বাদী, যে কিনা এই আদেশটা মানবে না, তিনি আপিল অথবা রিভিউ করতে পারবেন। কিন্তু রেস জুডিকাটা কি আমরা সবাই পড়ছি, রেস জুডিকাটা এবং সাব রেস জুডিস। রেস জুডিকাটা হলো একই বিষয় নিয়ে দ্বিতীয়বার আদালতে যাওয়া যাবে না, দ্বিতীয়বার একই বিষয় নিয়ে মোকদ্দমা চালানো যাবে না। ঠিক আছে, একই পক্ষ একই বিষয় নিয়ে আবার যাওয়া যাবে না। এই যে বলছি পার্মানেন্ট সলিউশন, মানে হলো এই আদালত কর্তৃক যে জমিটা যার নামে ঘোষণা দেয়া হয়েছে সে আবার চাইলে একই পক্ষ একই বিষয়বস্তু নিয়ে আবার যেন কোর্টে না যাইতে পারে, এই জন্য বলা হচ্ছে রেস জুডিকাটা ইফেক্টিভ। আরেকটা জিনিস হলো সত্য পুনরুদ্ধার ক্ষেত্রে আপনার জায়গায় যদি কেউ ঘর ভাড়ি করে থাকে অথবা যে কোনো দোকানপাট করে থাকে, আদালত এক্সকিউজ মি, আমি আসলে একটু অসুস্থ ছিলাম, আমার কাশিটা এখনও যায় নাই। আচ্ছা, এখানে দেখেন 8 নাম্বার সেকশন অনুযায়ী আদালত সেই যে আপনার সত্য, সেইখানে মনে করেন আপনি 12 বছরের ভিতরে মোকদ্দমা করছেন, তার ভিতরে কি সে যে কোনো ঘর বাড়ি উঠাইছে অথবা অন্য যে কোনো স্থাপনা উঠাইছে, আদালত সেটাকে অবৈধ ঘোষণা করতে পারবে এবং সেটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলার আদেশ দিতে পারবে। এই হলো এই 8 নাম্বার সেকশনের পুরো সামারিটা আমি এখানে লিখছি। আপনারা হয়তোবা বিভিন্ন ধরনের গাইড কিনবেন, বই কিনবেন, কিন্তু এইভাবে সবগুলো একসাথে পাবেন না। কারণ আমি করছি কি, আমার এখানে মনে করেন যে মূল যে বেয়ার অ্যাক্ট এটা আছে, মানে হলো যে মূল আইনটা, তারপরে আমার কাছে একটা গাইড আছে, এটা আইন পার্ট আছে। আপনারা প্রিলি মাস্টার অথবা আইন পার্ট অবশ্যই গাইড নিতে পারেন, কিন্তু এটাতে পুরোপুরি নির্ভর হওয়া যাবে না, কারণ গাইডটা হলো একটা গাইডলাইন। আর আপনারা নেবেন হলো এই 26 সালের এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার পরে এখন যে সংস্করণটা বের হবে সেটা নেবেন, আপডেটটা নেবেন।
তারপরে মনে করেন যে এই যে আপনি গাইড নিচ্ছেন অথবা অন্যান্য যে কোনো গাইড নিচ্ছেন, এগুলো দেখবেন কোনোটাতে আপনার সব কিছু আছে, আবার কোনোটাতে অন্য দিক দিয়ে সব কিছু আছে, দুইটার সঙ্গে মিলবে না। তখন দেখবেন যে আপনি ওই কয়েকটা মিলায়া আপনার সলিউশনটা পাবেন হলো মূল যে আইনটা আছে বেয়ারেক্ট, এটার সঙ্গে মিলায়া নেবেন। তখন দেখবেন যে অনেক কিছু আপনি জানতেছেন, বুঝতেছেন। আমি ওই কাজটাই মূলত আপনাদের জন্য এই নোটের ক্ষেত্রে করছি, যে কিভাবে একটা পেজের ভিতরে আপনি সবগুলা ইনফরমেশান কি নোটটা যেন পান, এখানে এই সবগুলোই আছে। তো 8 নাম্বার সেকশনের পরে 9 নাম্বারটা সেকশনটা যদি আমরা না পড়ি তাহলে আসলে সময় অনেক চলে যাচ্ছে। 9 নাম্বার সেকশনটা অবশ্যই আমাকে বলে শেষ করতে হবে, না হলে মজা পাবেন না, যে 8 নাম্বার সেকশন একতরফা হয়ে যাবে। আমরা পরের পেজে চলে যাই যে সেকশন 9-এ আসলে কি বলা আছে। সেকশন 8 হলো স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। মূল কি পয়েন্টগুলো কিন্তু মনে রাখবেন। সেকশন 8-এ হলো স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, আর সেকশন 9-এও স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। তাহলে মূলত পার্থক্যটা কি? 8 নাম্বার সেকশনে অবশ্যই সেই সত্যটা, দলিলটা আপনার নামে থাকতে হবে এবং আপনি 12 বছরের ভিতরে মোকদ্দমা করতে পারবেন সত্য পুনরুদ্ধার। বাট 9 নাম্বার সেকশনে ইন্টারেস্টিংলি এখানে আপনার মালিকানা বা দলিল থাকাটা বাধ্যতামূলক না, যেটা কিনা আপনারা সমাজে দেখেন। দলিল থাকাটা কিন্তু বাধ্যতামূলক না, সে দখলে আছে এটা প্রমাণ করতে পারলেই যথেষ্ট। আপনাদের কি কারো কোশ্চেন হয় না? কেউ কোশ্চেন থাকলে অবশ্যই হাত তুলবেন যে ভাইয়া এইখানে কিভাবে প্রমাণ করবে সে দখলে আছে। এই দখলে দেখবেন যে হয় বিদ্যুৎ বিল অথবা যে কোনো ডকুমেন্টস, হ্যাঁ, এগুলোর মাধ্যমে প্রমাণ করা হয় যে সে দখলে ছিল। বুঝতে পারছেন? এই যে দখলে ছিল এই জিনিসটা প্রমাণ করাটা জরুরি। 9 নাম্বার সেকশনে আপনার মালিকানা না থাকলেও চলবে, এটা মুখ্য বিষয় না। তাহলে দেখেন এখানে আমি লিখছি দ্য সুড বাই পারসন ডিসপোজড অফ ইমুভেবল প্রপার্টি, মানে হলো স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। মানে যে তার স্থাবর সম্পত্তি সেটার দখলে ছিল, বাট দখল থেকে বেদখল হয়ে যাওয়ার ফলে যে মোকদ্দমাটা করেছে, মোকদ্দমার ইংরেজি হলো স্যুট, আর মামলার ইংরেজি হলো কেস। সাধারণত দেওয়ানির ক্ষেত্রে মোকদ্দমা স্যুট শব্দটা বেশি ইউজ করা হয়, আর ফৌজদারির ক্ষেত্রে আপনার ক্রিমিনাল কোর্টের ক্ষেত্রে কেস বা মামলাটা বেশি ইউজ করা হয়। এমন না যে ইউজ করা যাবে না ইন্টারচেঞ্জ করে, বাট বেশি ইউজ করা হয়, আপনাদের জানার জন্য বললাম। এখন দেখেন এই মোকদ্দমা কোনো ব্যক্তিকে সম্মতি ছাড়া, উইথাউট হিজ কনসেন্ট, আমি কিছু ইংরেজি কথা লিখছি। আপনারা অ্যাডভোকেট হওয়ার পরে 2 বছর পরে হাইকোর্ট পারমিশন পরীক্ষা দিবেন, তখন কিন্তু আপনার বাংলা আর চলবে না, সেখানে ফুল ফর্ম ইংরেজি। সো এখন থেকেই লিগ্যাল টার্ম কিছু ইংরেজি শব্দ আপনারা শেখার ট্রাই করেন, পড়ার ট্রাই করেন, যেটা কিনা আমি ক্লাসে সবসময় করে থাকি। এই জিনিসটা আপনারা করবেন। কোনো ব্যক্তিকে সম্মতি ছাড়া, উইথাউট হিজ কনসেন্ট, মানে হলো প্রথমত তার সম্মতি ছাড়া তাকে দখল থেকে বেদখল করা হয়েছে, এটা এখানে মুখ্য বিষয়। 2 নম্বরে হলো আদারওয়াইজ দ্যান ইন ডিউ কোর্স অফ ল, মানে হলো আইনি পন্থা ব্যতীত। আইনি পন্থা ব্যতীত মানে একজনকে আপনি দখল থেকে উচ্ছেদ করার আগে তাকে কি দিতে হবে? নোটিশ দিতে হবে। সেটা লিগ্যাল নোটিশ হইতে পারে যে তোমার সত্ত্ব নাই, মালিকানা নাই, তুমি দখল করে আছো, এই জিনিসগুলো লিগ্যাল নোটিশ ব্যতীত অথবা তার সম্মতি ব্যতীত আপনি তাকে বেদখল করা। আচ্ছা, এখন এই বেদখল হওয়ার পরে তাকে প্রথমেই প্রমাণ করতে হবে যে প্রিভিয়াস পসেশন হলো যে এটা যে দখলে তিনি ছিলেন এবং তাকে যে রংফুললি ডিসপোজিশন করা হয়েছে, এই 2টা জিনিস প্রমাণ করাটা এখানে মুখ্য বিষয়। যে বাদী আছে সে প্রথমত সে আগে দখলে ছিল এটা প্রমাণ করা, এটা হইতে পারে বিদ্যুৎ বিলের কাগজ অথবা যে কোনো ডকুমেন্টসের, ভ্যালিড ডকুমেন্টসের মাধ্যমে। আরেকটা হলো তাকে রংফুল ডিসপোজিশন, মানে হলো তার সম্মতি এবং আইনি পন্থা ব্যতীত তাকে এখান থেকে ডিসপোজিশন করা হয়েছে, তাকে
বেদখল করানো হয়েছে। এটা কোথায় বলা আছে 6 মাসের ভিতরে যে মামলা করতে হবে? ওই যে তামাদি আইনে বলছিলাম 183টা অনুচ্ছেদ আছে, সেখানের 3 নম্বর আর্টিকেল 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে আপনি যদি দখল থেকে বেদখল হয়ে যান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 6 মাসের ভিতরে মোকদ্দমা দায়ের করতে হবে। তারপরে আসেন অ্যাড ভ্যালোরাম ফি। আদালতে কোর্টে একটা ফি দিতে হবে। এটা নর্মাল মামলার ক্ষেত্রে যে ফিটা দেওয়া হয়, এই মামলার ক্ষেত্রে শুধুমাত্র এই একটা ক্ষেত্রে ব্যতিক্রম, এখানে আপনি তার অর্ধেক ফি দিবেন দখল বেদখলের ক্ষেত্রে। এটা এই জন্য মাঝে মধ্যে আপনার পরীক্ষাতে আসে, ইম্পর্ট্যান্ট। তারপরে দেখেন সরকারের বিরুদ্ধে এই মামলা করা যাবে না। সরকার একটা জিনিস অধিগ্রহণ করছে, দখল করছে, সেটার ক্ষেত্রে আপনার কি করা যাবে না? আপনি এই 9 ধারায় আপনি দখল থেকে বেদখল হয়ে গেছেন, করা যাবে না। এটা পরীক্ষাতে সেভারাল টাইম আসছে, এই জন্যই আমি এভাবে লিখে রাখছি। এখানে কি লিখছি? নো সুট আন্ডার দিস সেকশন, মানে হলো এই 9 নম্বর সেকশনে, শ্যাল বি ব্রট অ্যাগেইনস্ট দ্য গভর্নমেন্ট, মানে সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যাবে না এই 9 নম্বর সেকশন অনুযায়ী। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তারপরে দেখেন এই মামলার ক্ষেত্রে কোনো আপিল এবং রিভিউ চলবে না। হ্যাঁ, মানে আদালত কর্তৃক যে ডিসিশনটা দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, ডিগ্রি আকারে বের হয়েছে, সেটার এগেনস্টে কোনো আপিল বা রিভিউ চলবে না। শুধুমাত্র কি চলবে? রিভিশন চলবে। আমরা জানি দেওয়ানি যে আদালত আছে সেখানে আপনার সেকশন 12 নম্বর 112 নম্বর সেকশন 194 95 থেকে সম্ভবত 112 নম্বর সেকশন পর্যন্ত আপিল নিয়ে কথা বলা আছে। তারপরে রিভিউ নিয়ে বলা আছে, 114 নম্বর সেকশনে রিভিশন নিয়ে বলা আছে। তাহলে এখানে চলবে কি? শুধুমাত্র রিভিশন। রিভিশনটা কি? রিভিশন হলো যে আদালত কর্তৃক আপনার আদেশটা দেওয়া হয়েছে সেই আদালত কর্তৃক জিনিসটা আপনার রিভিশন করানো, তাই না? এটা আমরা সবাই জানি। তাহলে শুধুমাত্র রিভিশন চলবে, কোনো আপিল চলবে না, কোনো রিভিউ চলবে না। আর এই দেখেন নেচার অফ রিমেডি, এখানে আমি লিখছি টেম্পোরারি বা অস্থায়ী। কেন লিখছি? কারণ ওই যে ব্যক্তির নামে টাইটেল আছে, আপনি মনে করেন জায়গা থেকে আপনি বেদখল হয়ে গেলেন, তারপরে আপনি প্রমাণ করলেন যে আমি এটার দখলে ছিলাম, তখন আদালত কি করে? আদালত হ্যাঁ আপনি দখলে ছিলেন, তাকে দখল পাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া হয় 6 মাসের ভিতরে মোকদ্দমা করা। কেন করা হয়? কারণ তাৎক্ষণিক যেন কোনো সংঘর্ষ না হয়, কোনো ধরনের মারামারি না হয়, অ্যাভয়েড দ্য সিচুয়েশন, সেই সিচুয়েশনটা মিট করার জন্য আদালত কর্তৃক এই 9 নম্বর সেকশনের এই ব্যবস্থাটা নেওয়া হয়। বাট যার সত্য আছে সে কি সত্য ছেড়ে দেবে? ডেফিনেটলি না। তখন তার টাইটেল যেহেতু তার নামে আছে, দলিল যেহেতু আছে, তখন সে কি করবে? তখন সে সত্য পুনরুদ্ধারের জন্য ওই 12 বছরের মধ্যে ওই 8 নম্বর সেকশন অনুযায়ী মোকদ্দমা করবে। এই জন্যই বলা হচ্ছে এই রিমেডিটা আসলে টেম্পোরারি। তারপরে দেখেন রেস জুডিকাটা নন ইফেক্টিভ লিখছি আমি। কেন লিখছি নন ইফেক্টিভ? কারণ আমরা জানি রেস জুডিকাটা মানে কি? রেস জুডিকাটা মানে হলো যে একই বিষয় নিয়ে পুনরায় মোকদ্দমা করা যাবে না। একই বিষয় নিয়ে, একই বিরোধীয় বিষয়বস্তু নিয়ে, একই পক্ষদ্বয়ের ভিতরে পুনরায় মামলা করা যাবে না। কিন্তু 9 নম্বর সেকশনের ক্ষেত্রে করা যাবে, কারণ এই ক্ষেত্রে রেস জুডিকাটা খাটবে না। কেন খাটবে না? ওই যে আপনার যার টাইটেল আছে, যার নামে দলিল, সে তো অবশ্যই মোকদ্দমা করবে। এই জন্য এই 9 নম্বর সেকশনটা অনেকটা ব্যতিক্রম। এই জন্য কোশ্চেন সবসময় আপনার আসতেই থাকে এই সেকশন থেকে। এই 9 নম্বর ধারায় যদি আদালত কি করে? আদালত কর্তৃক যদি আপনার মোকদ্দমাটা খারিজ করে দেয়, অথবা আপনার বিরুদ্ধে ডিক্রি হইল, আপনি বিবাদী, তার পক্ষে গেল, আপনার বিরুদ্ধে আসলো, তখন আপনি কি করবেন? ওই 8 নাম্বার সেকশন অনুযায়ী আপনার যে যদি সত্য থেকে থাকে আপনি সত্য পুনরুদ্ধারের মামলা করবেন। সেটা কিন্তু আপনার আদালত কর্তৃক বারিত হবে না, মানে আদালত কর্তৃক কোনো ধরনের বাধা থাকবে না। বুঝছেন? এটা ইতিমধ্যে আমি বলছি। আর 9 নাম্বার ধারার ক্ষেত্রে আদালত স্থাপনা ভাঙার আদেশ দিতে পারে না। মানে ওই যে 8 নাম্বার সেকশনে বলছিলাম না, সত্য পুনরুদ্ধারের ক্ষেত্রে কি করতে পারে? আপনি যত বড় বিল্ডিংই করেন না কেন, আদালত কি করবে? আপনার নামে সত্য নাই, আপনার নামে টাইটেল নাই, ইনস্ট্রুমেন্ট নাই, ডকুমেন্টস নাই, বাট আপনি দখল করে আপনি বাড়ি বানাইয়া ফেলছেন, যত বছরই যাক, আদেশ যখন আসবে আদালত বুলডোজার দিয়ে তখন সে বাড়ি ভেঙে দিতে পারবে। সেই ক্ষমতা, সেই প্রভিশনটা সেখানে
দেয়া আছে, বুঝতে পারছেন? বাট 9 নম্বর সেকশনের ক্ষেত্রে এই জিনিসটা খাটবে না, আদালত স্থাপনা ভাঙার আদেশ দিবে না। তারপরের পেজটাতে খুবই গুরুত্বপূর্ণ কথা লিখছি, যেটা কিনা আপনার অনেক জায়গায় এই জিনিসগুলো বলে না, বাট আপনার মনে রাখার ক্ষেত্রে এই জিনিসটা খুবই কাজে দিবে। যখন দেখবেন আপনার দেওয়ানি এবং ফৌজদারি যে সেকশনগুলো আছে মামলার ক্ষেত্রে যখন কনফ্লিক্ট লাগে, মানে কি দুইটার ভিতরে যখন আপনার বিরুদ্ধ বিরুদ্ধ চলে আসে, মতামত চলে আসে, তখন কি হবে? উদাহরণ দেই, এই যে 9 নম্বর সেকশনে কি বলছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 নম্বর সেকশনে বলা আছে, এখানেই থাকেন এই যে কনফ্লিক্ট বিটুইন সিভিল স্যুট অ্যান্ড ক্রিমিনাল স্যুট, পরের পেজে এখানেই বলছি, এখানে আমি লিখে দিছি স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। ঠিক আছে, এইখানে দেখেন আপনার স্থাবর সম্পত্তি যে ব্যক্তি বেদখল হয়েছে, সেই বেদখল থেকে আপনার দখলচ্যুত যে হয়েছে তার মোকদ্দমা করলো, এটা হলো আপনার দেওয়ানি কার্যবিধির সঙ্গে রিলেটেড। এখন দেখেন ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কি হয়। ক্রিমিনাল কেসের আপনার ফৌজদারি কার্যবিধির 145 নম্বর সেকশনে আছে যে আপনার প্রসিজার হোয়ার ডিসপিউট কনসার্নিং ল্যান্ড এটসেট্রা ইজ লাইকলি টু কজ ব্রিচ অফ পিস। এখন দেখেন যেখানে শান্তি লঙ্ঘিত হচ্ছে জমি জমা বিরোধের জন্য, তাৎক্ষণিকভাবে সেখানে সমাধান করতে যাবে, সেখানে কিন্তু সমাধান দেওয়া হয় যে এই জমিতে কেউ ঢুকতে পারবে না, যাইতে পারবে না, অথবা এটা নিয়ে মারামারি হানাহানি করা যাবে না। এখন এটা হলো ফৌজদারি কার্যবিধি, ক্রিমিনাল যে কোড অফ ক্রিমিনাল প্রসিজারের 145 নম্বর সেকশনে, সেখানে কে যায়? সেখানে কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেট যায় না। ম্যাজিস্ট্রেট দুই ধরনের, একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট, আরেকটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট হলো যারা বিসিএস ক্যাডার, অ্যাডমিন, আর বিচারিক ম্যাজিস্ট্রেট হলো যারা জুডিশিয়াল সার্ভিস হয়ে আসে, এলএলবি এলএলএম ডিগ্রিধারী, অথবা শুধুমাত্র এলএলবি অনার্স ডিগ্রিধারী, অথবা এলএলবি ডিগ্রিধারী যাদের 32 বছর পর্যন্ত বয়স আছে, যারা কিনা জজ হিসেবে আসে, তারা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, আর যারা যে কোনো থেকে আসে এবং অ্যাডমিন, বিসিএস অ্যাডমিন, তারা কি, তারা ওই কাজটা কিন্তু করে ফৌজদারি কার্যবিধির ওই ধারা অনুযায়ী। সাধারণত তারা কি করে, যে ইউএনও আছে, নির্বাহী উপজেলা যে নির্বাহী অফিসার থাকে, কর্মকর্তা থাকে, তিনি তখন এই ফৌজদারি কার্যবিধির 145 নম্বর সেকশন অনুযায়ী ওই যে বিরোধীয় যে জমিটা আছে সেটার যে শান্তিটা ভঙ্গ হইল, সেইটার এগেনস্টে গিয়ে কার্যক্রম দুই পক্ষকে বলেন এটাতে যাওয়া যাবে না, অথবা শান্তি ভঙ্গ করা যাবে না। শুধুমাত্র ব্রিচ অফ পিস মানে শান্তি ভঙ্গর ক্ষেত্রে এই কাজটা করা হয়, যে কোনো পক্ষ যদি আপনার এই প্রতিকারটা চায়। কিন্তু একটা জিনিস মনে করেন, দেওয়ানি মামলা বা মোকদ্দমা চলতেছে, 9 নম্বর সেকশন অনুযায়ী আপনার সম্পত্তির দখল বেদখল কর্তৃক মোকদ্দমা চলতেছে, সেই ক্ষেত্রে আপনার ফৌজদারি এই প্রতিকারটাও চাচ্ছে, সেই ক্ষেত্রে কোনটা প্রাধান্য পাবে? অবভিয়াসলি দেওয়ানিটা পাবে। এই জিনিসটা জানার জন্যই আমি এই সেকশনগুলো লিখছি, এবং কনফ্লিক্ট যখন বাঁধবে এই দুইটার ভিতরে, তখন প্রাধান্য পাবে কোনটা? যে সিভিল স্যুট আছে সেটা প্রাধান্য পাবে। ঠিক আছে, এখন আসেন যে আপনার এই যে দেওয়ানি মোকদ্দমা 8 এবং 9 নম্বর সেকশন অনুযায়ী যখন আপনার আদালত কর্তৃক ডিক্রি হবে, এই ডিক্রিটা এক্সিকিউশন, মাঝে মধ্যে শুনবেন যে এই ডিক্রি জারির মামলা করতে হবে, ডিক্রি জারির মামলা হয়েছে, এটার মানে কি আদালত কর্তৃক আদেশ হয়েছে, ঘোষণাও হয়েছে এই জমি এই লোকের, বাট এই লোক এটা ছাড়া যাইতেছে না, এই যে আদেশ হয়েছে ডিক্রি আকারে বের হয়েছে, ডিক্রিটা মানাইতে হবে না। এই মানানোটা ডিপেন্ড করে এই যে এখানে আমি লিখছি যে দেওয়ানি কার্যবিধির অর্ডার নাম্বার
21-এর রুল নাম্বার 31-এ বলা আছে এই ডিক্রিটা জারি কিভাবে হবে, পদ্ধতিগুলো, এগুলো আপনাদের আইনের ছাত্র হিসেবে জানার জন্য। আরেকটা জিনিস দিয়ে শেষ করি, বারবার বলতেছিলাম যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি বলতে কি বোঝায়। একদম নিচে এখানে দেখেন আপনার কোর্টে যে কোর্ট ফিটা দেওয়া হয় সেইখানে সকল মোকদ্দমার ক্ষেত্রে কি হবে, সেই সম্পত্তির মূল্যমান বলতে সম্পত্তির টাকা যদি হয়ে থাকে, মান যদি হয়ে থাকে আপনার 1,000 টাকা, সেই ক্ষেত্রে এটার 2% হবে 2,000 টাকা, তাই না? আর এই 2%-এর উপরে 15% ভ্যাট, এই মিলিয়ে আপনি অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিটা আপনি জমা দিবেন। বুঝতে পারছেন? উদাহরণ সহ বললাম। এখন মনে করেন এই সম্পত্তিটা 1 কোটি টাকার, সেই ক্ষেত্রে কি 1 কোটি টাকার 2% দিবেন? না, সেই ক্ষেত্রে এটা 40,000-এর বেশি হবে না। আর এই 40,000-এর 2%-এর উপরে 15% ভ্যাট হিসেবে আসে 6,000 টাকা। মানে যত টাকাই মূল্যমানের মামলা হোক না কেন, টাকার মামলা ব্যতীত আপনার 46,000-এর বেশি হবে না। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আরেকটা হলো টাকার মামলার ক্ষেত্রে, যেমন মনে করেন আপনি যদি ঢাকা যে সিএমএম কোর্টে যান, অথবা সেখানে গেলে আপনি দেখবেন ম্যাক্সিমাম 100টা মামলার ভিতরে 80টা 90টা মামলা হয় টাকার ব্যাপারে। কোন অ্যাক্টে হয় জানেন? আপনারা সেকেন্ড ইয়ারে পড়ছেন, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এনআই অ্যাক্ট সংক্ষেপে বলে। সেটা এই এনআই অ্যাক্ট 1888, সেটার 138 নম্বর সেকশন আছে, 140, 45 এরকম সেকশনগুলোর এগেনস্টে আপনার যে ব্যাংকের যে চেক বাউন্স হয়, আদার্স যে কার্যক্রমগুলো হয়, ওই ব্যাপারগুলো ক্ষেত্রে এই টাকার মামলা হয়। তো টাকার ক্ষেত্রে যে দাবিকৃত টাকা, মানে বাদী যে দাবি করবে, সেই টাকার মূল্যের 2.5%। এখন মনে করেন যে টাকা অনেক টাকা, মনে করেন 5 কোটি টাকা, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সর্বোচ্চ 50,000, আর ওই 50,000-এর উপরে 2.5% যে 50,000 হইলো, অথবা যে টাকা হলো, এটার 15% ভ্যাট। সেই 15% ভ্যাট অবশ্যই 7,500 টাকার বেশি হবে না। মানে এটার সর্বোচ্চ লিমিট দেওয়া আছে যে সকল মামলার ক্ষেত্রে কোর্ট ফিটা হবে 46,000 টাকা, আর মানি সুটের ক্ষেত্রে 55,500, এর বেশি কখনোই হবে না। তবে হ্যাঁ, যদি টাকার মূল্য কম হয়, যেমন টাকা মনে করেন এখানে 1 লক্ষ টাকার মামলা, সেক্ষেত্রে 2.5% কত আসে? 2,500 টাকা। সেক্ষেত্রে এটা কম হবে, ওইটার ভ্যাটটা 15% কত হবে? অনেক কম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা লাস্ট লাইনে আমি লিখে দিয়েছি জয়চন্দ্র ভাই। আচ্ছা, আজকে আরও অনেক কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনারা যতটুকু আলোচনা করছি আমাদের পাভেল ভাইয়ের মাধ্যমে আপনাদের এই জিনিসটা রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে আমাদের যে জেনারেল গ্রুপ আছে সেখানে। জেনারেল গ্রুপ বলতে জুরিকনের যে ফেসবুক জেনারেল গ্রুপ আছে, যেখানে প্রায় 3,200-র উপরে মানুষ আছেন, সেই গ্রুপটাতে দিয়ে দেওয়া হবে। সো আপনারা সেখান থেকে রেকর্ডিংটা শুনবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এবং আজকের যে আলোচনাটা হয়েছে খুবই কমপ্যাক্ট আলোচনা। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি 6টা মাস যদি লেগে থাকেন, এখন মনে হচ্ছে যে আমি কোনো কিছু বুঝতেছি না, বাট 2-4 বার শুনেন, কন্টিনিউয়াসলি লেগে থাকেন, জাস্ট 2-3 মাস পরেই আপনার একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। সবাই মূল আইন বেয়ার অ্যাক্ট 7টা অবশ্যই কিনে ফেলেন, সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে, আইনের ছাত্র হিসাবে। তারপরে হলো যে নতুন সংস্করণ যে গাইডটা আছে, এটা আইন পার্ট প্রিলিমিনারি গাইড হইতে পারে, প্রিলি মাস্টার প্রিলিমিনারি গাইড হতে পারে, যে কোনো একটা গাইড, বাট এটাতে পুরো নির্ভর হওয়া যাবে না। গাইডে ভুল থাকাটা স্বাভাবিক, বাট আপনার যখন কনফ্লিক্ট হবে আপনি মূল আইনে চলে যাবেন। মূল আইন বেয়ার অ্যাক্টে কী বলবেন? দেখেন, আজকে আমি সেকশন পড়ানোর সময় আমি সেকশনটা কিন্তু মূল আইনে সেকশনটা যেভাবে লেখা সেভাবে কিন্তু প্রথম লাইনটা লিখছি, কারণ আপনার সেকশনে
কিভাবে দেয়া আছে সেটা জানাটা জরুরি। আপনি দেখবেন বইতে গাইডে সেকশন, মূল সেকশনটা লেখা নাই, অনেক ক্ষেত্রে দেখা যায়। কেন? আপনাকে মূল সেকশনটা অবশ্যই জানতে হবে, ইংরেজিতে জানলে আরও ভালো। এমনভাবে পড়বেন, প্রিলিমিনারির পড়াটা এমনভাবে আমি পড়ানোর চেষ্টা করতেছি যেন আপনার রিটেন অনেকটা কাভার হয়ে যায়, রিটেনে গিয়ে যেহেতু আপনাকে ব্যাগ না পাইতে হয়। তো আজকে মূলত আলোচনা করতে চাইছিলাম যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের বার কাউন্সিল কোশ্চেনটা কিভাবে হয়, আর ২৬ সালে যে 10টা কোশ্চেন আছে সেটা আমি পুরোদমে অ্যানালাইসিস করছিলাম, এবং কোশ্চেনটা আমি পিডিএফ আকারে আপনাদের নেক্সট ক্লাসে ঠিক এইভাবে আমি দেখানোর চেষ্টা করব যে 2026 সালে একটা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে যে কিভাবে আপনার কোশ্চেনগুলো হয়েছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের যে যে কোশ্চেনগুলো এমসিকিউ পরীক্ষাতে আসছে সেটা আমি বিস্তারিত দেখাব, এবং এটার প্রেক্ষাপট থেকে আপনার কোশ্চেনগুলো সামনে কিভাবে হইতে পারে, ইভেন দ্যাট একটু ডেপথে বলবো যেন আপনাদের রিটার্ন অনেকটা কাভার হয়ে যায়। এবং যারা সাথে থাকবেন আপনাদের প্রিলি কাভার হবে না, রিটার্নও হয়ে যাবে, কারণ প্রিলি পরীক্ষার পরে আপনারা দেখতেছেন রিটার্নের জন্য সময় খুবই অল্প থাকে। ঠিক আছে? সো আমার দিক নির্দেশনা থাকবে যে আপনারা কন্টিনিউয়াসলি থাকবেন, এবং এই রেকর্ডিং ক্লাস এবং আপনার নোটগুলো এটা আমরা ডিসক্লোজ করতেছি, বাট এটা শুধুমাত্র পেইড ব্যাচের জন্য। কিন্তু আপনারা যারা ফ্রি ব্যাচে আছেন আপনারা সেম ক্লাস, আমি অনেক জায়গায় দেখছি যে সেম ক্লাস নেওয়া হয় না, আপনাদের সেম ক্লাস যারা কিনা পেইড ব্যাচে থাকুক বা ফ্রি ব্যাচে থাকুক কোনো ধরনের কোনো বৈষম্য নাই, আপনারা সেম ক্লাস পাবেন। আপনারা যারা মনে করেন যে আমি নোট করলেই আমার জন্য যথেষ্ট, আমি ক্লাসেই নোট করতে পারি, ওকে ফাইন, বাট অনেকেই আছেন চাকরির ব্যস্ততার জন্য আপনাদের রেকর্ডিং প্রয়োজন অথবা আপনার নোটটা প্রয়োজন, ইন এডিশন সবার আল্লাহ মেধা একরকম দেয় নেই। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সেই ক্ষেত্রে রেকর্ডিংটা বারবার শুনতে পারবেন, নিজে থেকে নোট করতে পারবেন, এবং প্রিসাইজ নোট সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব এই জিনিসগুলো, অথবা আমার সঙ্গে 1-to-1 আপনাদের কমিউনিকেশন থাকবে, এটা হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেটার মাধ্যমে। তো এটাই একটু অতিরিক্ত ফেসিলিটি, তাছাড়া ক্লাস সেম, সব কিছু সেম। ঠিক আছে? সো আপনারা নিয়মিতভাবে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই 3 দিন নিয়মিতভাবে ক্লাস হবে। আপনারা যারা আইনের শিক্ষার্থী আছেন সবাই নিয়মিতভাবে ক্লাস করেন, এবং ইনশাল্লাহ আপনার একটা পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন। সো আজকের ক্লাসটাতে আমি আশা করি সবাই মোটামুটি ভালো বুঝতে পারছেন। চেষ্টা ছিল যে এক্সপ্লেন করার। আমাদের আমিনুল ইসলাম পাভেল ভাই, ভাইয়া কেমন বুঝতে পারছেন? সবার একটু রেসপন্স চাচ্ছি আমি। জি, ফার্স্ট অফ অল বলছি আমি আলহামদুলিল্লাহ ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদিও আমি আজকে ফার্স্ট টাইম, এর আগে কিছু রেকর্ডিং ক্লাস দেখেছি, নানাবিধ ব্যস্ততার কারণে হয়তো ওইভাবে জয়েন করতে পারিনি। তো আমার কাছে ক্লাসটি ফাইনালি একদম ফার্স্ট টু লাস্ট খুবই ভালো লেগেছে। আমরা যদি এভাবে কন্টিনিউয়াসলি লেগে থাকতে পারি, আই থিঙ্ক দিস ইজ রিয়েলি মাচ বেটার ফর আস। যে আসলে 6 মাস একটা লম্বা সময়, এই সময় আমাদের প্রস্তুতি পর্বটা খুব ভালো হবে ইনশাআল্লাহ, আই গেস। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। স্পেশাল থ্যাঙ্কস আমি দিতে চাই আমিনুল ইসলাম ভাইকে, কারণ ভাইয়ার জন্য আসলে ক্লাসটা এত সুন্দরভাবে নেওয়া সম্ভব হয়েছে। আমি একটা হেল্প সিক করতেছিলাম গ্রুপে, তো তাৎক্ষণিক ভাইয়া আপনি রেসপন্স করছেন, আমার জিনিসটা খুবই ভালো লাগছে। আশা করি ভাইয়া আপনি এই হেল্পটা কন্টিনিউয়াসলি করবেন। এক্সকিউজ মি, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আমি চেষ্টা করবো, আই ট্রাই মাই বেস্ট, বাট এখানে একটা স্পেশাল থ্যাঙ্কস দেওয়া উচিত আমার মেম্বার যে ফুয়াদ। ও মানে রাইট টাইম আমার সাথে জয়েন করতে পেরেছে আসলে। আচ্ছা, এটাই জাস্ট ফুয়াদ ওর ফুয়াদ কারণেই ভাই হচ্ছে আপনি ক্লাস আছেন? রেকর্ডটা ফুয়াদ পেয়েছি। ভাই, আমি দেখতে পাচ্ছি এমডি ফুয়াদ ভাই আছেন এখানে। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আসলে আমার কথার সঙ্গে সঙ্গে আমি খেয়াল করছি আপনি পেজটাও ঠিক সেই লাইনে নিয়ে গেছেন। এটা আসলে রাইট, আপনাকে এটা বিশেষ আমিও, একটা থ্যাঙ্কস আমার পক্ষ থেকে। যেটা আমিও খেয়াল করেছি, মনে হচ্ছে যেন আপনি নিজেই স্ক্রল করছেন। হ্যাঁ 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 হ্যাঁ। ও খুব একদম মনোযোগ সহকারে ছিল ক্লাসটার সাথে দেখে। ফুয়াদ ভাইয়া, আপনি শুনতেছেন তো আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, স্পেশাল থ্যাঙ্কস টু ইউ ভাইয়া সবার পক্ষ থেকে। ওয়েলকাম। আচ্ছা, তারপরে আমরা আফিয়া আপু, সবাই একটু দ্রুত রেসপন্স করেন। আফিয়া আপু,
আফিয়া আপু বুঝতে পারছেন? তারপরে আয়েশা সিদ্দিকা আপু। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ পারছি, বুঝতে পারছি। অনেকটা অনেকটা মানে আগে থেকে ক্লিয়ার? পরিষ্কার হলো আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা জি। কন্টিনিউ, আইনের ক্ষেত্রে কন্টিনিউ শুনলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে ফারহানা শারমিন আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝতে পেরেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। আফিয়া আক্তার আপু। সবাই একটু দ্রুত রেসপন্স করেন কাইন্ডলি। ভাইয়া আমি গ্রুপে লিখতেছিলাম যে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আর রাত অনেক হয়ে গেছে। অলরেডি আচ্ছা 2টা মেসেজ দিয়েছি। আচ্ছা, শাহিন ভাই, শাহিন ভাই কি অবস্থা শাহিন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। বুঝতে পারছি ভাই। মানে আগের চেয়ে অনেকটা ক্লিয়ার কিনা শাহিন ভাই? আপনার তো অনেকগুলো কোশ্চেন ছিল, ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি থাকলে হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবেন আরো। বুঝছি। জি জি, ইনশাআল্লাহ। জয়চন্দ্র দাস ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। কন্টিনিউ লাইগে থাকতে হবে, হ্যাঁ। তারপরে হলো যে আপনার মেহেদি হোসেন শিকদার ভাই। মেহেদি হোসেন শিকদার ভাই, বুঝতে পারছেন? ফারহানা আলম আপু। ফারহানা আলম আপু। জি বুঝতে পেরেছি। আচ্ছা জি না, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। নাজনীন আর আপু, নাজনীন এনা আপু। আসসালামু আলাইকুম। জি স্যার, বুঝছি স্যার, সুন্দর আমাকে ভাইয়া হয়েছে। বললেই একটা হবে রেকর্ড আপু, শুনতে ভাইয়া আরো করে সুন্দর। বললেই হবে। বলেন। জি জি, আলহামদুলিল্লাহ সুন্দর বোঝানো হয়েছে। আর রেকর্ডিং আবার দ্বিতীয়বার পড়লে অনেকটা ক্লাস ক্লিয়ার থাকবে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আর রুনি জামান আপু। রুনি আপু। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা। সাইদ রহমান ভাই। সাইদ রহমান ভাই শুনতে পাচ্ছেন? ত্রিনা আপু, লাস্ট ত্রিনা আপু আমার এখানে সিরিয়ালে আছে। ত্রিনা আপু বুঝতে পারছেন কিনা, কেমন লাগছে ক্লাসটা? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আগে থেকে অনেকটাই ক্লিয়ার হয়েছে। মানে যতই শুনছি ততই ক্লিয়ার হচ্ছে কি, ততই মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে। আহ, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। টুডে আপ টু দিস, থ্যাংক ইউ অল যে সবাই আপনারা জয়েন করছেন, এবং আপনারা অবশ্যই ফ্রি যে লিঙ্কটা আছে, আমি চাচ্ছি আমার পেইড ব্যাচে আপনারা যে যে কয়েকজন আছেন সবাই ফ্রি লিঙ্কটা আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে আপনারা শেয়ার করে দিবেন, অন্তত ক্লাসের মধ্যে যেন সবাই টাচের মধ্যে থাকে। আইনের ক্ষেত্রে আসলে একবারে সব গলাধিকরণ করার মতো কোনো কিছু নাই। প্রতিদিন অল্প অল্প করে যদি সে টাচে থাকে, নিশ্চিতভাবে তার একটা চেঞ্জ সে দেখতে পারবে। ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল, আমরা পড়ছি না ছোট থাকতে? এটা ছোট ছোটোভাবে আপনার স্টোর করার ক্যাপাসিটি করার জিনিস। একবারে আপনি সব নিয়ে একবারে পরীক্ষার হলে হয়তো বা এটা অনার্সে অথবা এলএলবি পাস কোর্সে আপনি ঢেলে দিতে পারবেন, বাট আপনার জানার ক্ষেত্রে ইউ হ্যাভ টু এনরিচ ইউর সেলফ কন্টিনিউয়াসলি, মানে আপনার কন্টিনিউভাবে আপনাকে প্রতিনিয়ত আপনাকে রিচ করতে হবে। আমাদের এখানে কোনো শর্টকাট কোনো প্রসেস নাই ভাইয়া আপু, সবার জ্ঞাতার্থে বলতেছি। আমাদের এখানে আপনাকে পড়তে হলে অবশ্যই আপনাকে জানতে হবে, এবং বিস্তারিত ইন ডিটেলসে এমনভাবে আপনাকে জানতে হবে যেন বুলেট মিস হয়, আপনি যেন মিস না হন। কোনো শর্টকাট নাই, সোজা কথা। সো সেইভাবেই কম্প্যাক্ট 6 মাসের প্রোগ্রামটা হাতে নেওয়া হয়েছে। আশা করি ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন, কখনো ডিমোরালাইজ হবেন না, কখনো মানে নিজেকে কখনো হীনমন্যতায় ভুগবেন না। একটাবার শুনতেছেন ক্লাস, একবার শুনেই আপনি পারবেন না, কারণ এটা আপনি নতুন শুনতেছেন। এই যে আজকে ভাইয়ারা আপুরা আপনারা বলতেছেন যে হ্যাঁ ভাইয়া আজকে অনেকটা ক্লিয়ার, কারণ কি, এটা নিয়ে আপনার যত বেশি আলোচনা হবে তত ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। তো টুডে আপ টু দিস, আমি আবারও ফুয়াদ ভাইয়া এবং আমিনুল ইসলাম পাবেল ভাইয়ার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ক্লাসটা অনেক সুন্দরভাবে আমরা সমাপ্ত করতে পারার কারণে।
এছাড়া সকল পার্টিসিপেন্টের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা, কারণ আমি লাস্ট 3-4 দিন অসুস্থ ছিলাম, জ্বরে ছিলাম, এখনও কাশি যায় নাই। সো আপনারা সবাই আমার খোঁজ খবর নিচ্ছেন, আমি আসলেই কৃতজ্ঞ সবার প্রতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে, ধন্যবাদ স্যার। হ্যাঁ সাইদ ভাই আপনাকে পাই নাই তখন। আমি একটু মিউট করতে একটু ঝামেলা হয়েছিল স্যার। তো আচ্ছা, ইটস ক্লাস ওকে। আজকে আমার প্রথম ক্লাস ছিল। জি জি প্রথম ক্লাস ছিল, তবে এটা আমার জন্য অনেকটা হেল্পফুল ছিল। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? আর কেউ কিছু বলতে চান? 1 মিনিট 30 সেকেন্ডে একটু শেষ করবেন। আচ্ছা, আমি আশা করতেছি আর কারো কোনো কোশ্চেন নাই। তো টুডে আপ টু দিস, ফুয়াদ ভাইয়া প্লিজ ক্লোজ করে দেন। আমিনুল ইসলাম পাভেল ভাই, ভাইয়া কি আছেন? জি, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ইউ আর মোস্ট ওয়েলকাম, দিস ইজ মাই প্লেজার অলসো। বাট যেহেতু ক্লাসটা এখন রেকর্ডিং অফ করে দিয়েছে ফুয়াদ, আর মিটটা আমি করেছিলাম, এটাই হচ্ছে আনলিমিটেড মিট। এটা হচ্ছে সারাদিনও চলতে পারে, কোনো সমস্যা হবে না। এই বিষয়ে আমি আপনার সাথে পার্সোনালি কথা বলছি। আচ্ছা, অ্যান্ড তাহলে যদি আপনি বলেন তাহলে আমরা মিটটা ক্লোজ করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, শিওর ভাইয়া, শিওর। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।